সবাইকে এই চ্যানেলে স্বাগত। জিডিপি বা নমিনাল জিডিপির দিক থেকে ভারত রয়েছে 5 নম্বরে। আবার ক্রয় ক্ষমতা বা পিপিপি জিডিপির সাপেক্ষে দেখলে ভারত বিশ্বের তৃতীয় সব থেকে বড় অর্থব্যবস্থা। তো এই পিপিপি জিডিপি এই বিষয়টা কি এবং অন্যান্য দেশের সাথে ভারতের জিডিপির তুলনা, এইগুলো নিয়েই ইকোনমিক্সের আজকের এই ভিডিওতে আমরা বলবো। আর এই জিডিপি টপিক থেকে প্রিভিয়াস ইয়ারে কেমন কোশ্চেন আসছে সেটাও এই ভিডিওর লাস্টে গিয়ে একবার দেখে নেব। তো এক এক করে আসি। প্রথমে আসি পিপিপি জিডিপি অর্থাৎ জিডিপি এট পিপিপি, এটা নিয়ে। পিপিপি কথার অর্থ হলো পারচেসিং পাওয়ার প্যারিটি, অর্থাৎ ক্রয় ক্ষমতার তুলনা বা ক্রয় ক্ষমতার সমতা। খুব সহজ ভাষায় বিভিন্ন জায়গাতে একই জিনিসের ক্রয় মূল্যের যে পার্থক্য তার তুলনা করাকেই বলা হয় এই পিপিপি বা পারচেসিং পাওয়ার প্যারিটি। ছোট্ট একটা এক্সাম্পল দিই। ভারতে আইফোন 15 এর দাম অন অ্যান এভারেজ 70,000 টাকা। এই আইফোন 15টাই আমেরিকার বাজারে কিনতে গেলে এটা পড়বে মোটামুটি ভারতীয় মুদ্রায় মোটামুটি 45,000 টাকা মতো। এখন এখানে যদি আমি দেখি আমেরিকার থেকে ভারতে আইফোনের দাম প্রায় 1.55 গুণ বেশি। এই ভ্যালু থেকে বলা যায় যে ভারতের সাপেক্ষে আমেরিকার আইফোনের জন্য পারচেসিং পাওয়ার প্যারিটি হলো 1.55। অর্থাৎ আমেরিকাতে কোনো ফোন যে দামে পাওয়া যাবে সেই ফোনটাই ভারতে এসে কিনতে গেলে 1.55 গুণ দামে কিনতে হবে। আমেরিকাতে 10,000 টাকায় কোনো ফোন পাওয়া গেলে ইন্ডিয়াতে তার দাম হয়ে যাবে 15,500 টাকা। আরো একটা উদাহরণ দিই। নর্মাল যে কোনো জায়গাতে একটা বাড়ি ভাড়া নিতে গেলে একটা বেডরুম আর সামনে ছোট্ট একটা বারান্দা, এই নিয়ে কোনো বাড়ি ভাড়া নিতে গেলে মোটামুটি 2 থেকে 2,500 টাকা ভাড়া পড়বে। কিন্তু এই রকমের ঘর যদি আমি কলকাতা বা বোম্বেতে নিতে চাই ভাড়া হিসেবে, সেক্ষেত্রে মাসে প্রায় 14 থেকে 16,000 টাকা ভাড়া পড়ে যায়। মানে নর্মালি কোনো জায়গার থেকে কলকাতা বা বোম্বাইতে 7 থেকে 8 গুণ বাড়ি ভাড়া। এই 7 থেকে 8 গুণ, এই ডেটাটা থেকে বলা যায় যে কলকাতার সাপেক্ষে ওই লোকাল কোনো জায়গার পারচেসিং পাওয়ার প্যারিটি হলো 7 বা 8। তো একই জিনিসের ক্ষেত্রে বিভিন্ন জায়গাতে ক্রয় মূল্যের যে পার্থক্য, অর্থাৎ বিভিন্ন জিনিসের ক্রয় ক্ষমতার যে পার্থক্য, সেই পার্থক্যের তুলনা করাকেই বলা হয় পারচেসিং পাওয়ার প্যারিটি। এখন জায়গা বিশেষে এই ক্রয় মূল্য বা ক্রয় ক্ষমতার পার্থক্য হয় কেন? এর পেছনে মেইন যে কারণটা হলো সেটা হলো প্রোডাকশন কস্ট। আমরা যে জিনিসটা কিনছি বা যে জিনিসটা কনজিউম করছি সেটার জায়গা বিশেষে প্রোডাকশন কস্ট বেশি বা কম হয়। আর প্রোডাকশন কস্ট বেশি বা কম হওয়ার জন্যই এই ক্রয় মূল্য বা ক্রয় ক্ষমতার পার্থক্য চলে আসে। যেমন ভারতে যে সমস্ত অটোমোবাইল কোম্পানি রয়েছে এবং তারা যে সমস্ত গাড়ি তৈরি করে, এক কথায় ভারতের ভেতর যে কোনো গাড়ি তৈরি করতে গেলে তার যে প্রোডাকশন কস্ট আসবে, সেই গাড়িটাই যদি আমেরিকাতে গিয়ে তৈরি করা হয় তাহলে তার প্রোডাকশন কস্ট বেশি আসে। আবার সেটা যদি চায়নাতে গিয়ে তৈরি করা হয় তাহলে প্রোডাকশন কস্ট কম আসে। এখন প্রোডাকশন কস্ট যেখানে বেশি হয়ে যাবে সেখানে মার্কেট প্রাইসও বেশি হয়ে যাবে, প্রোডাকশন কস্ট যেখানে কম হবে সেখানে মার্কেট প্রাইসও কম হয়ে যাবে। এই জন্যই আমেরিকাতে কোনো গাড়ির দাম অনেকটা বেশি, আবার চায়নাতে ওই একই গাড়ির দাম অনেকটা কম। এখন আমেরিকাতে ওই যে বললাম দাম বেশি মানে প্রোডাকশন কস্ট বেশি, তার পেছনেও বিভিন্ন কারণ থাকে। কারণ প্রোডাকশনের যে বিভিন্ন ফ্যাক্টর থাকে, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, রেভিনিউ, এইগুলো আমেরিকাতে ল্যান্ডের কস্ট বেশি, সেই হিসাবে প্রোডাকশন কস্ট বেড়ে যায়। ভারতের তুলনায় আমেরিকাতে লেবার কস্ট বেশি, সেই হিসাবেও প্রোডাকশন কস্ট বেড়ে যায়। এখন ভারতের তুলনায় নর্মালি আমেরিকাতে অন অ্যান এভারেজ 4 থেকে 5 গুণ যে কোনো জিনিসের দাম বেশি। কিছু কিছু জিনিসের দাম অনেকটাই বেশি, কিছু কিছু জিনিসের দাম আবার কমে যায়। যেমন উদাহরণস্বরূপ বলি, এখানে ভারতে নর্মালি দুধের লিটার হলো 65 টাকা মতো, কিন্তু আমেরিকাতে 1 লিটার দুধের দাম প্রায় $5.22, মানে বর্তমান রেট অনুযায়ী প্রায় 418 টাকা প্রতি লিটার। তো সেই হিসাবে ভারতের থেকে আমেরিকায় দুধের দাম প্রায় 6.5 গুণ। এখন ভারতে দুধ দিয়ে যে আইটেমটা প্রডিউস হবে তার ফ্যাক্টর কস্টের থেকে আমেরিকাতে দুধের ওই আইটেমের ফ্যাক্টর কস্ট বেশি হবে, প্রায় 6.5 গুণ বেশি হবে। ভারতে অন অ্যান এভারেজ লোহার টন হলো প্রায় 80,000 টাকা। 1 টন লোহার দাম ভারতে প্রায় 80,000 টাকা। আবার এই লোহাটাই আমেরিকার বাজারে প্রতি টন হিসাবে $950, মানে প্রায় 76,000 টাকা। ফলে ভারতের থেকে আমেরিকাতে লোহার দাম কম। সেই হিসাবে বলা যায় যে লোহা দিয়ে ভারতে যে জিনিস প্রোডাকশন হবে তার থেকে আমেরিকাতে সেই জিনিসটা প্রোডাকশন করলে তার ফ্যাক্টর কস্ট কম হবে, ফলে তার দামও কমে যাবে। ভারতে সিলিকনের যা দাম, আমেরিকাতে সিলিকনের দাম তার থেকে অনেক বেশি। এখন সিলিকন নরমালি ইলেকট্রনিক্স এর জিনিসপত্র তৈরি করতে কাজে লাগে। ফলে ভারতে ইলেকট্রনিক্স এর কোনো গুডস তৈরি করতে যে ফ্যাক্টর কস্ট লাগবে, আমেরিকাতে সেই জিনিসটাই তৈরি করতে ফ্যাক্টর কস্ট বেশি হবে। ফলে ওই ইলেকট্রনিক্স এর জিনিসপত্রের দামও বেড়ে যাবে। এখন প্রত্যেকটা আইটেম ধরে ধরে তো এরকম বলা সম্ভব না। নরমালি গ্রোসারি বা মুদিখানার জিনিসপত্রের দাম ভারতের থেকে আমেরিকাতে দাম প্রায় 2.5 গুণ। আবার ভারতে নরমালি যে রেন্ট হয়, মানে যে কোনো জায়গার বাড়ি
অফিস বা ইন্ডাস্ট্রি এর যে ভাড়া ভারতের তুলনায় আমেরিকাতে প্রায় 7.5 গুণ। ওভারঅল সমস্ত রকমের প্রোডাক্ট বা সার্ভিস সবকিছু মিলিয়ে ভারতের থেকে আমেরিকাতে যে কোনো জিনিসের দাম 4 গুণ। এর অর্থ হলো যে ভারতে যে কোনো জিনিস তৈরি করতে গেলে যা খরচ হবে আমেরিকাতে সেই জিনিসটাই তৈরি করতে গেলে 4 গুণ খরচ হবে। এবার এই ডেটাটাই আমরা জিডিপিতে নিয়ে আসি। জিডিপি বলতে বোঝায় কোনো একটা দেশে টোটাল কত টাকার প্রোডাকশন হলো। 2023 সালে ভারতের জিডিপি ছিল 269 লক্ষ কোটি টাকা। এবার এটাকেই যদি আমরা ডলারে কনভার্ট করে নিই তাহলে আসে প্রায় 3.5 লক্ষ ইউএস ডলার। 2023 সালে ভারতের জিডিপি 3.5 লক্ষ ইউএস ডলার। এর মানে হলো যে ভারতে যে যে জিনিসের প্রোডাকশন হয়েছে তার টোটাল মার্কেট প্রাইস হলো 3.5 লক্ষ কোটি ইউএস ডলার। এখন বোঝার সুবিধার্থে আমি যদি ধরেই নিই যে ভারতে ওই প্রোডাকশন করতে 3.5 লক্ষ কোটি ইউএস ডলার খরচ হয়েছে, তাহলে ভারতের ভেতর যে যে আইটেমের প্রোডাকশন হয়েছে সেই সমস্ত আইটেম যদি আমি আমেরিকার মার্কেটে গিয়ে বা আমেরিকার এরিয়ার ভেতর প্রোডাকশন করতে চাই তাহলে আমার কত লাগবে? ওই যে বললাম অন অ্যান এভারেজ 4 গুণ বেশি, তো সেই হিসাবে 4 গুণ খরচ হবে। তো 3.5 বা 3.57 এর 4 গুণ করলে ভ্যালুটা আসে 14.6 লক্ষ কোটি ইউএস ডলার। অর্থাৎ ভারতে যে প্রোডাকশন করতে 3.5 লক্ষ কোটি ইউএস ডলার খরচ হয়েছে সেই সমস্ত প্রোডাকশন আমেরিকাতে করতে 14.6 লক্ষ কোটি ইউএস ডলার খরচ হবে। ভারতের প্রোডাকশন আমেরিকার এরিয়ার ভেতর করতে গেলে এই যে 14.6 লক্ষ কোটি ইউএস ডলার লাগছে এই ভ্যালুটাকেই বলা হয় আমেরিকার রেসপেক্টে ভারতের পিপিপি জিডিপি। এই জায়গাটা আমি আরেকটুখানি বোঝানোর চেষ্টা করি। তার জন্য আমি ইন্ডিয়া, আমেরিকা আর চায়নার এক্সাম্পল নিব। আর এইখানে আমরা সাইডে নমিনাল জিডিপি লিখেছি 2023। বিভিন্ন কান্ট্রির জন্য নমিনাল জিডিপি আমরা লিখে নিয়েছি। এখান থেকে দেখা যাচ্ছে যে আমেরিকার নমিনাল জিডিপি হলো 27.7 লক্ষ কোটি ইউএস ডলার। যেহেতু আমরা ইন্টারন্যাশনাল বিভিন্ন দেশ নিয়ে কথা বলছি এই জন্য সব ডলারে লিখেছি, ভারতীয় মুদ্রায় আর যাচ্ছি না। তো আমেরিকার জিডিপি হলো 27.7 লক্ষ কোটি ইউএস ডলার। চায়নার জিডিপি হলো 17.8 লক্ষ কোটি ইউএস ডলার। ভারতের জিডিপি 3.57 লক্ষ কোটি ইউএস ডলার। এবার এই আমেরিকা, চায়না, ইন্ডিয়া প্রত্যেকটা দেশে কিছু না কিছু প্রোডাকশন হয়েছে। ধরলাম ইন্ডিয়াতে টোটাল 150 পিসের প্রোডাকশন হয়েছে। কি কি প্রোডাকশন হয়েছে আমি গেলাম না, সমস্ত প্রোডাকশন মিলিয়ে টোটাল 150 পিসের প্রোডাকশন হয়েছে। আর এই 150 পিসের মার্কেট প্রাইস কত? 3.57 লক্ষ কোটি ইউএস ডলার। এবার আমেরিকাতে ধরলাম টোটাল 200 পিস আইটেমের প্রোডাকশন হয়েছে। ভারতে 150 পিস বিভিন্ন রকম আইটেম প্রোডাকশন হয়েছে, আমেরিকাতে বিভিন্ন রকম আইটেম মিলিয়ে 200 পিসের প্রোডাকশন হয়েছে। এবার এই 200 পিসের প্রোডাকশনের টোটাল খরচ পড়েছে বা মার্কেট প্রাইস হচ্ছে 27.7 লক্ষ কোটি ইউএস ডলার। এবার চায়নাতে ধরলাম 130 পিসের প্রোডাকশন হয়েছে। তাহলে চায়নার জিডিপি যেটা হবে অর্থাৎ 17.8 লক্ষ কোটি ইউএস ডলার। তাহলে চায়নাতে এই 130 পিসের প্রোডাকশন করতে টোটাল খরচ পড়েছে বা এই 130 পিসের টোটাল মার্কেট প্রাইস হলো 17.8 লক্ষ কোটি ইউএস ডলার। এবার এই বিভিন্ন দেশের খরচ বা প্রোডাকশন সেটা যদি আমি আমেরিকার বাজারে কম্পেয়ার করে নিই, যেমনটা বললাম যে ভারতে যে কোনো জিনিসের দাম যা হবে আমেরিকাতে তার অলমোস্ট 4 গুণ, অন অ্যান এভারেজ 4 থেকে 5 গুণ দাম চলে আসে। তো আমেরিকার সাপেক্ষে ইন্ডিয়ার পারচেসিং পাওয়ার প্যারিটি নরমালি 4 গুণ, 4.1 গুণ মতন হয়। এবার আমেরিকার ক্ষেত্রে যখন করছি তাহলে আমেরিকার ক্ষেত্রে এই ভ্যালুটা কত হবে? 1। আমেরিকার সাপেক্ষেই তো কম্পেয়ার করছি, তো আমেরিকার সাপেক্ষে আমেরিকার ভ্যালু কত হবে? 1। আমেরিকার সাপেক্ষে চায়নার ভ্যালুটা মোটামুটি 2। মানে চায়নাতে কোনো জিনিসের প্রোডাকশন কস্ট যা হয় বা চায়নাতে কোনো জিনিসের যা দাম অন অ্যান এভারেজ আমেরিকাতে তার ডবল দাম। সেই হিসাবে চায়নার পারচেসিং পাওয়ার প্যারিটি মোটামুটি 2। এবার এই পারচেসিং পাওয়ার প্যারিটি দিয়ে যদি আমি এই জিডিপিটাকে গুণ করে দিই, গুণ করলে কি হবে? গুণ করলে আমরা বুঝতে পারবো যে ইন্ডিয়াতে এই যে 150 পিসের প্রোডাকশন হচ্ছে এই 150 পিস যদি আমি আমেরিকার এরিয়ার ভেতর করতে চাই তাহলে আমার কত টাকার প্রোডাকশন হবে। তো এই যে জিডিপি, এই জিডিপির ভ্যালুটা বা এই প্রোডাকশন কস্টটাকে আমি 4.1 দিয়ে গুণ করে দেবো, তাহলে কত আসবে? এটার ভ্যালু আসবে মোটামুটি 14.6 লাখ ক্রোর ইউএস ডলার। আমেরিকার ক্ষেত্রে কত আসবে? 27.7 গুণ 1, তাহলে কত থাকবে? 27.7 লক্ষ কোটি ইউএস ডলার। এটাই থেকে যাবে। আর চায়নার ক্ষেত্রে কি হবে? চায়নার জিডিপি হলো 17.8, পারচেসিং পাওয়ার কত? 2। তো সেই হিসাবে আমেরিকার মার্কেটে প্রোডাকশন করতে গেলে এটা গুণ 2 করলে মোটামুটি আসবে 34.7 লক্ষ কোটি ইউএস ডলার। তো আমেরিকার মার্কেট বা আমেরিকার এরিয়াটাকে আমি স্ট্যান্ডার্ড ধরে নিচ্ছি, এই আমেরিকার বাজারে আমি প্রোডাকশন করব। আমেরিকার বাজারে বিভিন্ন দেশের প্রোডাকশন করতে গেলে ভারতের এই 150 পিস বা সমস্ত আইটেমের প্রোডাকশন করলে
14.6 লক্ষ কোটি ইউএস ডলার খরচ হবে বা প্রোডাকশন কস্ট হবে 14.6 লক্ষ কোটি। যদি মার্কেট প্রাইস ধরি তাহলে মার্কেট প্রাইস হবে 14.6 লক্ষ কোটি। আর আমেরিকাতে যেটা রয়েছে সেটা তো থাকবেই, সেটা 27.7 লক্ষ কোটি। আর চায়নার ক্ষেত্রে কি হবে, 17.8 ছিল, ডাবল হলে তাহলে প্রায় 34.7 লক্ষ কোটি। এইটা হবে চায়নার প্রোডাকশন কস্ট আমেরিকার এরিয়ার ভেতর। এবার এইটা যেমন জিডিপি ধরছিলাম, এটা গুণ করলে এটাও তো আমার একটা জিডিপি আসবে। এই জিডিপিটাকে বলা হয় পিপিপি জিডিপি বা জিডিপি এট পারচেসিং পাওয়ার প্যারিটি। আমেরিকার ক্ষেত্রে নরমালি জিডিপি ছিল সব থেকে বেশি 27.7, কিন্তু পিপিপির দিক থেকে যদি আমি দেখি চায়নার জিডিপি সব থেকে বেশি হয়ে গেল 34.7। চায়নাতে যত প্রোডাকশন হচ্ছে সেই প্রোডাকশনটা যদি আমেরিকার মার্কেটে করা হয় তাহলে চায়নার জিডিপি অনেক বেশি হয়ে যাবে, কিন্তু চায়নার প্রোডাকশনটা যেহেতু চায়নার এরিয়ার ভেতরেই হয় এই জন্য চায়নার ওভারঅল জিডিপি কম হয়ে যায়। কোনো একটা দেশের প্রোডাকশন আমেরিকার বাজারে বা আমেরিকার এরিয়াতে করতে গেলে যত খরচ পড়বে বা যত মার্কেট প্রাইস, সেই হিসাবে ওই দেশের পিপিপি জিডিপি এটা ক্যালকুলেট করা হয়। আর এই হিসাবে ভারত রয়েছে 3 নম্বরে। এবার বিভিন্ন দেশের আমরা নমিনাল, রিয়াল আর পিপিপি জিডিপির ডেটাটা এখানে লিখেছি। একদম শুরুতে বললাম যে ভারত নমিনাল জিডিপির দিক থেকে 5 নম্বর স্থানে রয়েছে। 2023 সালের রেকর্ড অনুযায়ী সব থেকে বেশি জিডিপি হলো আমেরিকার 27.7 লক্ষ কোটি, এটা ইউএস ডলারে। আমেরিকার জিডিপি 27.7 লক্ষ কোটি। 2 নম্বরে রয়েছে চায়না, চায়নার জিডিপি 17.8 লক্ষ কোটি ইউএস ডলার। 3 নম্বরে রয়েছে জার্মানি, 4 নম্বরে জাপান আর 5 নম্বরে রয়েছে ভারত। জার্মানির জিডিপি 4.5 লক্ষ কোটি ইউএস ডলার, জাপানের জিডিপি 4.2 লক্ষ কোটি ইউএস ডলার, ভারতের জিডিপি 3.57 লক্ষ কোটি ইউএস ডলার। আর এরপরে 6 নম্বরে রয়েছে ইউকে বা ইউনাইটেড কিংডম, এর জিডিপি 3.4 লক্ষ কোটি ইউএস ডলার। এবার এই সমস্ত দেশের যদি আমরা রিয়েল জিডিপিটা দেখি, রিয়েল জিডিপির ভ্যালু এর থেকে অনেক কম। রিয়েল জিডিপি তো সব থেকে প্রথমে রয়েছে আমেরিকা 22.06, মানে প্রায় 22 লক্ষ কোটি ইউএস ডলার। চায়নার জিডিপি 17.2 লক্ষ কোটি ইউএস ডলার। চায়নার ক্ষেত্রে যদি আমি দেখি, চায়নার ক্ষেত্রে নমিনাল জিডিপি আর রিয়েল জিডিপি প্রায় সেম। নমিনাল জিডিপি 17.8 আর রিয়েল জিডিপি 17.2। আমরা এরপরে জিডিপি ডিফ্লেক্টরটা দেখবো, তাহলে বুঝতে পারবো যে কোন দেশে জিনিসপত্রের দাম কেমন হারে বাড়ছে। জাপানের রিয়েল জিডিপি 4.5 লক্ষ কোটি। নমিনাল জিডিপির দিক থেকে জাপান ছিল 4 নম্বরে, কিন্তু রিয়েল জিডিপিতে জাপান চলে আসে 3 নম্বরে। নমিনাল জিডিপি দিয়ে বোঝায় যে কোনো একটা দেশের প্রোডাকশন কস্ট বা ওই জিনিসের দাম কত বেশি, কত প্রোডাকশন হচ্ছে, কত পরিমাণ প্রোডাকশন হচ্ছে, সেটা নমিনাল জিডিপি থেকে খুব একটা বোঝা যায় না। কিন্তু প্রোডাকশন বেশি হচ্ছে না কম হচ্ছে সেটা রিয়েল জিডিপি থেকে বোঝা যায়। যেমন এখানে রিয়েল জিডিপিতে জাপান রয়েছে 4 নম্বরে, জার্মানি রয়েছে 3 নম্বরে। তার মানে জার্মানিতে জিনিসপত্রের দাম বেশি, জাপানের তুলনায় জার্মানিতে জিনিসপত্রের প্রোডাকশন কম হয়েছে কিন্তু দাম বেশি, সেই জন্য ফাইনাল জিডিপির ভ্যালুতে জার্মানি উপরে উঠে গেছে। কিন্তু রিয়েল জিডিপিতে দেখা যাবে যে জাপানে প্রোডাকশন বেশি হয়েছে 4.5 লক্ষ কোটি ইউএস ডলারে। রিয়েল জিডিপিতে 4 নম্বরে রয়েছে জার্মানি 3.7 লক্ষ কোটি ইউএস ডলার। এখানে জার্মানি আর জাপানের যেমন কন্ডিশন হয়েছিল, ভারত আর ইউকের ক্ষেত্রেও রিয়েল জিডিপিতে সেম কন্ডিশন। নমিনাল জিডিপির দিক থেকে ভারত ছিল 5 নম্বরে, কিন্তু রিয়েল জিডিপিতে ভারত চলে আসে 6 নম্বরে। রিয়েল জিডিপি ভারতের ক্ষেত্রে ইউকের থেকে কম। আর পারচেসিং পাওয়ার প্যারিটি অর্থাৎ এই যে কম্পারিজনটা, এই কম্পারিজনটাতে আসলে সব থেকে বেশি পিপিপি জিডিপি হলো চায়নার 34.7 লক্ষ কোটি ইউএস ডলার। সেই হিসাবে চায়না পিপিপি জিডিপির দিক থেকে 1 নম্বরে চলে আসে। 2 নম্বরে আসে আমেরিকা 27.7 লক্ষ কোটি ইউএস ডলার, আর ভারতের ক্ষেত্রে 14.6 লক্ষ কোটি ইউএস ডলার। আর যেমনটা বললাম যে এই পিপিপি জিডিপির রেসপেক্টে ইন্ডিয়া 3 নম্বরে রয়েছে। এবার এই নমিনাল জিডিপির পাশে আমরা যদি এই রিয়েল জিডিপির সাপেক্ষে প্রত্যেক দেশের জিডিপি ডিফ্লেক্টরটা লিখে নিই তাহলে একটা ভ্যালু পাবো, আমরা একটা জিনিস বুঝতে পারবো। তো আমেরিকার ক্ষেত্রে জিডিপি ডিফ্লেক্টর কত, নমিনাল বাই রিয়াল ইনটু 100। তো আমেরিকার ক্ষেত্রে জিডিপি ডিফ্লেক্টর আসবে 125.6। এখান থেকে বলা যায় যে আমেরিকাতে বেস ইয়ারের তুলনায় 2023 সালে জিনিসপত্রের দাম বা মার্কেট প্রাইস বেড়ে গেছে 25.6%। এখন ইন্টারন্যাশনালি বেস ইয়ার নরমালি ধরা হয় 2015 সালটাকে। তো সেই হিসাবে 2023 সালে আমেরিকার মার্কেট প্রাইস 2015 সালের তুলনায় 25.6% বেড়ে গেছে, এটা বলা যায়। এবার আমি চায়নার ক্ষেত্রে যদি আমি করি কত আসবে, এই যে এইখানে আমরা ডেটাগুলো লিখেছি। চায়নার ক্ষেত্রে ভ্যালু হচ্ছে 103.4, তার মানে 2015 সালের তুলনায় 2023 সালে চায়নার মার্কেট প্রাইস বেড়ে গেছে 3%, 3.4% মতো। এইখানে যে ডেটাগুলো লিখেছি 125.6, 103.4, 121.7, তার ভেতর 125.6 এখান থেকে বলা যায় 25.6%, 103.4 মানে এখান থেকে বলা যায় 3.4%, 121.7 এখান থেকে বলা যায় 21.7%। এই পার্সেন্টেজের ভ্যালু যত বেশি হবে তত বুঝতে হবে যে ওই দেশে প্রোডাকশনের পরিমাণ যেমন তেমন বেড়েছে সেটা ঠিক,
কিন্তু তার পাশাপাশি মার্কেট প্রাইসও অনেক বেশি গেছে, মানে জিনিসপত্রের দাম অনেক পরিমাণে বেড়ে গেছে। আর পার্সেন্টেজ যত ছোট হবে তত বুঝতে হবে যে প্রোডাকশন তো বেড়েছে কিন্তু জিনিসপত্রের দাম বাড়েনি। পার্সেন্টেজ যত ছোট হবে তত ভালো। তো সেই হিসাবে চায়নার ক্ষেত্রে যদি দেখি 103.4 মানে 3.4% দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে, মার্কেট প্রাইস বৃদ্ধি পেয়েছে। প্রোডাকশন প্রত্যেক বছর যা হোক তা হোক বৃদ্ধি পেয়েছে, কিন্তু সেই হিসাবে মার্কেট প্রাইস বাড়েনি, জিনিসপত্রের দাম বাড়েনি। এইটা চায়নার খুব একটা ভালো সাইন। আবার জাপানের ক্ষেত্রে যদি দেখি, জাপানের ভ্যালু হচ্ছে 93, তার মানে 100 থেকে কম, 7% কমে গেছে। নমিনাল জিডিপি রিয়েল জিডিপির থেকে 7% কমে গেছে। এর অর্থ হলো যে দ্রব্যমূল্য বা মার্কেট প্রাইস আগের থেকে অনেকটা কমে গেছে। প্রোডাকশন যেমন বেড়েছে, মার্কেট প্রাইস কমেও গেছে। অন্যান্য দেশের ক্ষেত্রে প্রোডাকশন বেড়েছে, তার সাথে সাথে মার্কেট প্রাইসও বেড়ে গেছে। কিন্তু জাপানের ক্ষেত্রে এই জিডিপি ডিফ্লেক্টরের ভ্যালুটা 100 থেকে কম চলে এসেছে। এর মানে হলো যে প্রোডাকশন যেমন বেড়েছে, তার সাথে সাথে মার্কেট প্রাইসও কমে গেছে। ইন্ডিয়ার ক্ষেত্রে যদি বলি 111.5, মানে 2015 সালের তুলনায় 2023 সালে ভারতের মার্কেট প্রাইস প্রায় 11.5% মতন বেড়ে গেছে। এই হচ্ছে নমিনাল জিডিপি, রিয়েল জিডিপি, পিপিপি জিডিপি, এই সমস্ত জিনিস থেকে বিভিন্ন ডেটা আর বিভিন্ন কনসেপ্ট। এবার ইন্ডিয়ার গত বছরের জিডিপির ডেটা নিয়ে আমি ছোট্ট একটা স্ট্যাটিস্টিক্স বলি। নর্মালি ভারতে যে জিডিপির ডেটা পাবলিশ হয় সেটা মার্কেট প্রাইসের উপর। এখন জিডিপি এট মার্কেট প্রাইস এর মানে হলো জিডিপি এট ফ্যাক্টর কস্ট প্লাস নেট ট্যাক্স। এবার এই নেট ট্যাক্সটা সেটা চলে যায় সরকারের ঘরে, ফলে পড়ে থাকে জিডিপি এট ফ্যাক্টর কস্ট। এবার এই জিডিপি এট ফ্যাক্টর কস্ট বলতে বোঝায় পুরো ভারতের ভেতর যে যে আইটেমের প্রোডাকশন হচ্ছে তাতে টোটাল কত খরচ হচ্ছে। এখন প্রোডাকশনের মেইন 3 রকমের সেক্টর হয়, প্রাইমারি, সেকেন্ডারি আর টারশিয়ারি। ফলে এই যে পুরো ভারতে বিভিন্ন জিনিসের প্রোডাকশন হচ্ছে, সেই প্রোডাকশন গুলোর ভেতর প্রাইমারি সেক্টর থেকে কিছু প্রোডাকশন হচ্ছে, সেকেন্ডারি সেক্টর থেকে কিছু প্রোডাকশন হচ্ছে, আর টারশিয়ারি সেক্টর থেকেও কিছু প্রোডাকশন হচ্ছে। ফলে ওই জিডিপি এট ফ্যাক্টর কস্ট এর ভেতর প্রাইমারি সেক্টরের কন্ট্রিবিউশন রয়েছে, সেকেন্ডারি আর টারশিয়ারি সেক্টরের কন্ট্রিবিউশনও রয়েছে। ফলে আলটিমেটলি জিডিপিতে এই প্রাইমারি, সেকেন্ডারি আর টারশিয়ারি 3টে সেক্টরেরই কন্ট্রিবিউশন থাকে প্রোডাকশনের। তো জিডিপিতে এই 3টে সেক্টরের কন্ট্রিবিউশন, সেটাকেই বলা হয় জিডিপি এট ফ্যাক্টর কস্টে এই 3টে সেক্টরের কন্ট্রিবিউশন। এখন জিডিপি এট ফ্যাক্টর কস্ট এটাকেই আবার বলা হয় জিভিএ এট বেসিক প্রাইস, মানে গ্রস ভ্যালু অ্যাডেড এট বেসিক প্রাইস। ক্যালকুলেশনের সময় জিডিপি এট ফ্যাক্টর কস্ট এর মানেই হলো জিভিএ এট বেসিক প্রাইস, অর্থাৎ গ্রস ভ্যালু অ্যাডেড এট বেসিক প্রাইস। ফলে জিডিপিতে এই 3টে সেক্টরের কন্ট্রিবিউশন, এটা মানে বোঝায় যে জিভিএ এট বেসিক প্রাইস এতে এই 3টে সেক্টরের কন্ট্রিবিউশন। এবার 2023-24 সালে আমাদের 3টে সেক্টরের কন্ট্রিবিউশনের পার্সেন্টেজ এখানে আমরা লিখেছি। 2023-24 সালে ভারতের জিডিপিতে প্রাইমারি সেক্টরের কন্ট্রিবিউশন 20%, সেকেন্ডারি সেক্টরের 25% আর টারশিয়ারি 55%। 23-24 সালের যে জিডিপি তাতে সব থেকে বেশি কন্ট্রিবিউট করে এই টারশিয়ারি সেক্টর। 22-23 সালেও এই ডেটাটা অলমোস্ট সেম। 22-23 সালের জিডিপিতেও প্রাইমারি সেক্টরের কন্ট্রিবিউশন ছিল 20%, সেকেন্ডারি সেক্টরের প্রায় 25% আর বাকি 55% কন্ট্রিবিউশন টারশিয়ারি সেক্টরের। যদিও 21-22 সালে এই ডেটাটা আরো একটু ডিফারেন্স হয়ে যায়। 21-22 সালে প্রাইমারি সেক্টরের কন্ট্রিবিউশন একটু বেশি ছিল 21%, সেকেন্ডারি সেক্টরের কন্ট্রিবিউশন একটু বেশি ছিল 25 থেকে 27%, আর টারশিয়ারি সেক্টরে কম ছিল 52%। পরে 2023 আর 24 সালে গিয়ে এই টারশিয়ারি সেক্টরের কন্ট্রিবিউশন বেড়ে যায়। এখন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলোতে এই সেক্টরের কন্ট্রিবিউশন থেকে বিভিন্ন প্রশ্ন এসেছে। যেমন আমি একটা বলি, 2020 সালে WBCS প্রিলিমিনারিতে প্রশ্ন ছিল যে সার্ভিস সেক্টরে ভারতের জিডিপিতে কন্ট্রিবিউশন কত। এখানে 4টে অপশন ছিল 60, 50, 42 আর 23। তো 2020 সালে যখন প্রশ্ন এসেছে, এটা মোটামুটি 18-19 সালের ডেটা চেয়েছে। তো সেই সময় ভারতের জিডিপিতে সব থেকে বেশি কন্ট্রিবিউশন ছিল সার্ভিস সেক্টরে। সার্ভিস সেক্টরের কন্ট্রিবিউশন মোটামুটি 59-60% এইরকম ছিল। 2020 সালের প্রিলিমিনারিতে আরেকটা প্রশ্ন ছিল যে জিডিপি এট মার্কেট প্রাইস আর জিডিপি এট ফ্যাক্টর কস্ট এই দুটোর ডিফারেন্সকে কি বলা হয়। আমাদের একটা ফর্মুলা ছিল যে জিডিপি এট ফ্যাক্টর কস্ট প্লাস নেট ট্যাক্স ইকুয়াল টু জিডিপি এট মার্কেট প্রাইস। এই ফর্মুলা থেকে আমরা পেয়ে যাব যে মার্কেট প্রাইস থেকে ফ্যাক্টর কস্ট বাদ দিয়ে দিলে নেট ট্যাক্স পড়ে থাকবে। ফলে জিডিপি এট মার্কেট প্রাইস আর জিডিপি এট ফ্যাক্টর কস্ট এই দুটোর ভিতরে ডিফারেন্স চলে আসবে নেট ট্যাক্স বা ট্যাক্স। এটা ইনডাইরেক্ট ট্যাক্স হয়। 2019 সালের ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআইতে একটা প্রশ্ন এসেছিল যে ভারতের জিডিপিতে সব থেকে বেশি শেয়ার থাকে কোন সেক্টরে। তো ভারতের জিডিপিতে সব থেকে বেশি কন্ট্রিবিউট করে টারশিয়ারি সেক্টর বা সার্ভিস সেক্টর। এই হচ্ছে ওভারঅল জিডিপি, জিএনপি, এনডিপি, এনএনপি, জিডিপি এট ফ্যাক্টর কস্ট, মার্কেট প্রাইস, পিপিপি জিডিপি, নমিনাল জিডিপি, রিয়েল জিডিপি, এই সমস্ত কিছু। এর পরে টপিক রয়েছে ন্যাশনাল ইনকাম, সেটা এর পরের ক্লাসে গিয়ে বলবো।